আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। মাহাদুন নূর লিত্তালিম ইল আজহারি আর নূর ইনস্টিটিউট ফর আল আজহার এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ওয়াসিফুর রহমান। আন নূরে আমরা 4টি ইনস্টিটিউটের অধীনে আমাদের সামগ্রিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করে থাকি। সেগুলো হচ্ছে মাহাদুল কোরআনিল করিম বা আল কোরআন ইনস্টিটিউট, মাহাদুল লুগাল আরবিয়া বা আরবি ভাষা ইনস্টিটিউট, আল মাহাদুল আজহারি বা আল আজহার ইনস্টিটিউট এবং মাহাদুদ দারাসাতিল মুতাখাসিসা বা স্পেশালাইজ স্টাডিজ ইনস্টিটিউট। আরবি ভাষা ইনস্টিটিউটের অধীনে আমাদের একাধিক প্রোগ্রাম রয়েছে, যার মধ্যে অন্যতম হলো আমাদের জেনারেল অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম। এটি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আরবি ভাষা শেখার একটি পূর্ণাঙ্গ কোর্স। এই প্রোগ্রামটিতে মোট 6টি লেভেল রয়েছে, যেখানে আমরা ক্লাসিক্যাল অ্যারাবিক, মডার্ন স্ট্যান্ডার্ডাইজ অ্যারাবিক এবং লোকাল ডায়ালেক্টের সমন্বয়ে পূর্ণ আরবি ভাষা শিক্ষা দিয়ে থাকি। তবে কোর্স জুড়ে আমাদের মূল ফোকাস ক্লাসিক্যাল অ্যারাবিক এবং মডার্ন স্ট্যান্ডার্ডাইজ অ্যারাবিকের উপরেই থাকবে, কিন্তু কোর্সের অ্যাডভান্স লেভেলগুলোতে শিক্ষার্থীদেরকে লোকাল ডায়ালেক্টের সাথেও পরিচয় করিয়ে দেওয়া হবে। একটি পূর্ণাঙ্গ আরবি ভাষা কোর্স হিসেবে এই কোর্সের সাথে আমরা 51টি ক্লাসে আরবি নাহু ও সরফ অর্থাৎ আরবি ব্যাকরণও পূর্ণাঙ্গ পড়িয়ে থাকি। আমাদের কোর্সের মূল কারিকুলাম হিসেবে রয়েছে মিশরে অনারব শিক্ষার্থীদের আরবি ভাষা শিক্ষাদানের জন্য প্রণীত অ্যারাবিক সিরিজ আর তোহফাতুল আজহারিয়া। আমরা এই কোর্সের প্রথম লেভেলে এই সিরিজের প্রথম বই A1 জন্য রচিত বইটি পড়াবো, যেটা A1 বা আল মুস্তাওয়া আল মুবতাদি আল আউয়ালের শিক্ষার্থীদের জন্য প্রণয়ন করা হয়েছে। যেহেতু এটি আরবি ভাষা কোর্স, তাই ভাষা কোর্স শুরুর পূর্বে আরবি ভাষা সম্পর্কে কিছু মৌলিক জিনিস জেনে নেওয়া প্রয়োজন। প্রথমত, ভাষা কি? বর্তমানে কয় ধরনের আরবি ভাষা প্রচলিত? আমরা জানি যে ভাষা মনের ভাব আদান প্রদানের মাধ্যম। তবে এখানে যে বিষয়টি লক্ষণীয় সেটা হলো যে বর্তমানে পৃথিবীতে বা আরব বিশ্বে মোট 3 ধরনের আরবি ভাষা প্রচলিত রয়েছে। প্রথমটি হলো ক্লাসিক্যাল অ্যারাবিক, দ্বিতীয়টি হলো মডার্ন স্ট্যান্ডার্ডাইজ অ্যারাবিক, আর তৃতীয়টি হলো লোকাল অ্যাকসেন্ট। ক্লাসিক্যাল অ্যারাবিক বলতে বোঝায় কোরআন ও হাদিসের ভাষা, অর্থাৎ ওহির ভাষা, যে ভাষায়, যে শব্দে, যে বিন্যাসে, যে গঠনে আল্লাহ তাআলার পক্ষ থেকে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে, যে ভাষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে প্রচলিত ছিল এবং তার পরবর্তী যুগগুলোতেও যে ভাষার চর্চা ব্যাপকভাবে হয়েছে। সে ভাষাতেই শুরু যুগের সাহিত্যসমূহ রচিত হয়েছে এবং এই ভাষাই ছিল সে সময়ের কথ্য ব্যবহৃত ভাষা। কিন্তু যুগের পরিবর্তনে 19 শতকের দিকে এসে আরবি ভাষার মধ্যে ব্যাপক পরিবর্তন এসেছে। তথ্য প্রযুক্তির উন্নতি, যোগাযোগ ব্যবস্থার উন্নতি, এই সব কিছু আরবি ভাষার মধ্যে নতুন অনেক শব্দ ঢুকিয়েছে। তেমনিভাবে পূর্বে প্রচলিত অনেক শব্দ নতুন অর্থে ব্যবহার হওয়া শুরু হয়েছে। আবার পূর্বে স্বাভাবিক কথোপকথনে প্রচলিত ছিল এমন অনেক শব্দ প্রচলন থেকে উঠেও গেছে। যারা কোরআন হাদিস বুঝতে চান এবং ইসলামী ফিক, তাফসির বা এ জাতীয় অন্যান্য ইসলামী শাস্ত্র, বিশেষ করে যে গ্রন্থগুলো শুরুর যুগগুলোতে রচিত, সেগুলোকে গভীরভাবে বুঝতে চান, তাদের জন্য প্রধান মাধ্যম হলো ক্লাসিক্যাল অ্যারাবিক। তাদেরকে ক্লাসিক্যাল অ্যারাবিকে দক্ষ হতে হবে, তাহলেই তারা সেই গ্রন্থগুলো ভালোভাবে বুঝতে পারবেন। কিন্তু বর্তমান যুগে এসে যেটা আরব দেশগুলোতে প্রচলিত আছে সেটাকে বলা হয় মডার্ন স্ট্যান্ডার্ডাইজ অ্যারাবিক। এটি ক্লাসিক্যাল অ্যারাবিকেরই একটি পরিবর্তিত রূপ, অর্থাৎ গ্রামার বা ব্যাকরণের ক্ষেত্রে এটি ক্লাসিক্যাল অ্যারাবিকের প্যাটার্নটাকেই অনুসরণ করে। কিন্তু যুগের পরিবর্তনের কারণে ক্লাসিক্যাল অ্যারাবিকের অনেক শব্দ যেমন আমাদের বর্তমান সময়ের সমাজ থেকে উঠে গেছে, তেমনি প্রযুক্তির উন্নয়নের কারণে অনেক শব্দ এখানে সংযোজিত হয়েছে। শুধু শব্দই নয়, বাক্য, বাক্যের গঠন, ধরন, আরও অনেক কিছুই সংযোজিত হয়েছে। তো আধুনিক প্রচলনের যে আরবিটি রয়েছে, যেটা গণমাধ্যমে ব্যবহৃত হয় বা সংবাদ মাধ্যমে ব্যবহৃত হয় কিংবা পত্রপত্রিকায় ব্যবহৃত হয়, কিংবা দুজন আরব যারা আরব ভূখণ্ডের দুই প্রান্তে জন্ম নিয়েছেন, উদাহরণস্বরূপ বলতে পারি যারা সৌদি আরবে জন্ম নিয়েছেন এবং যারা মরক্কোতে জন্ম নিয়েছেন, তারা যখন তাদের লোকাল অ্যাকসেন্টে
তাদের যে আঞ্চলিক লাহজাতে পরস্পরের সাথে কথা বললে একে অপরের ভাষা কিন্তু বোঝেন না। তো তখন তাদের পরস্পরের যোগাযোগের জন্য তারা যে আরবি ভাষাটি ব্যবহার করেন সেটা হলো মডার্ন স্ট্যান্ডার্ডাইজ অ্যারাবিক। এই আরবি ভাষাটি আরব বিশ্বে স্কুল কলেজে শেখানো হয়। এটার ভিত্তি যদিও ক্লাসিক্যাল অ্যারাবিক, কিন্তু পরিবর্ধনের কারণে সংযোজনের কারণে এটার এমন একটি রূপ দাঁড়িয়েছে যে এটাকে ভাষার আরেকটা রূপ বলা যেতে পারে। আমাদের কোর্স জুড়ে আমরা ক্লাসিক্যাল অ্যারাবিক এবং মডার্ন স্ট্যান্ডার্ডাইজ অ্যারাবিক এই দুটোর উপরেই সমানভাবে ফোকাস করব। বাকি রইল ভাষার তৃতীয় আরেকটি শ্রেণী, যেটাকে আমরা লোকাল অ্যাকসেন্ট বা লাহজা মাহাল্লিয়া বলি, যেটা মিশরীদের একরকম, মরক্কানদের একরকম, সৌদিদের একরকম। এই লাহজাগুলো সাধারণত কাজে লাগে যারা ওই দেশেই বসবাস কিংবা ওই দেশে চাকরি, ব্যবসা বাণিজ্য বা এই জাতীয় কোনো উদ্দেশ্যে দীর্ঘ সময় অবস্থান করতে চান। তাদের জন্য ওই দেশের লোকাল অ্যাকসেন্টটা বা লাহজা মাহাল্লিয়াটা শিখে নেওয়া জরুরি, তাহলে তাদের জীবনযাপন সহজ হয়। কেউ হয়তো প্রশ্ন করতে পারেন যে আপনাদের কোর্সে এই লাহজা মাহাল্লিয়া বা লোকাল অ্যাকসেন্টকে ঢোকানোর প্রয়োজনীয়তা কী? আমি তো কখনো আরব দেশে ভ্রমণ করব না, আমি সেখানে বসবাস করব না, তাহলে এই অ্যাকসেন্ট শেখার বা এটার সাথে পরিচিতি লাভ করার প্রয়োজনীয়তা কী? তো সেটার জবাবে আমরা বলবো যে ইন্টারনেটের কারণে বর্তমান যুগে বিভিন্ন মাশায়েখের দুরুস, মুহাদারাত এগুলো আমরা ওই ইউটিউবে বা অন্যান্য ওয়েবসাইটে পেয়ে যাই। তো শায়েখ যেই দেশের হন, তিনি যতই মডার্ন স্ট্যান্ডার্ডাইজ অ্যারাবিক ব্যবহার করেন কিংবা ক্লাসিক্যাল অ্যারাবিক ব্যবহার করেন, আঞ্চলিক একটা প্রভাব তার মধ্যে থেকে যায়, তার উচ্চারণে, তার শব্দ চয়নে, তার ব্যক্তকরণে। তো যারা এই লোকাল অ্যাকসেন্টের সাথে পরিচিত, অন্তত এই পার্থক্যগুলো ধরতে পারেন, বুঝতে পারেন, তাদের জন্য তাদের কথাগুলো বোঝা, অনুধাবন করা এবং সেটা থেকে উপকৃত হওয়াটা অনেক সহজ হয়ে যায়। পক্ষান্তরে আমরা যদি শুধু ক্লাসিক্যাল অ্যারাবিকের উপরই ফোকাস করি কিংবা ক্লাসিক্যাল এবং মডার্ন স্ট্যান্ডার্ডাইজ অ্যারাবিকের উপরেই ফোকাস করি এবং লোকাল অ্যাকসেন্টকে একদম উপেক্ষা করে যাই, তাহলেও আমাদের ভাষা শিক্ষাটা পূর্ণতা লাভ করে না এবং বাস্তবিক জীবনে প্রয়োগের ক্ষেত্রে তার মধ্যে এক ধরনের ত্রুটি দেখা দেয়। এজন্যেই কোর্স ডিজাইনের ক্ষেত্রে আমরা তিনটি বিষয়কেই মাথায় রেখেছি। যদিও আমাদের মূল ফোকাস ক্লাসিক্যাল অ্যারাবিক এবং মডার্ন স্ট্যান্ডার্ডাইজ অ্যারাবিকের উপরেই থাকবে, কিন্তু কোর্সের অ্যাডভান্স লেভেলগুলোতে আমরা লোকাল অ্যাকসেন্টের সাথে পরিচয় করাবো। আমাদের দ্বিতীয় যে পয়েন্টটি রয়েছে সেটি হলো যে একটি বিদেশি ভাষা কিভাবে শিখতে হয় বা আন্তর্জাতিক ভাষা শিক্ষাদান পদ্ধতি কী। ভাষা এমন একটি জিনিস যা প্রত্যেকটি মানব শিশু প্রাকৃতিকভাবেই বা ন্যাচারালভাবেই শিখে, কিন্তু বর্তমানে যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে নিজের মাতৃভাষা ছাড়াও দ্বিতীয় আরেকটি ভাষা, যেটাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বলা হয়, তার গুরুত্ব অনেক বেড়ে গেছে। পৃথিবীর বিভিন্ন দেশেই এই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখানো হয় এবং কেউ কেউ দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অনেক ভাষাই আয়ত্ত করেন। যেহেতু ভাষার গুরুত্ব বেড়েছে, তাই পশ্চিমা বিশ্বে এই ভাষার যোগ্যতা মূল্যায়ন ও নির্ণয় এবং ভাষা পাঠদানের ক্ষেত্রে একটি গোছানো পদ্ধতি আবিষ্কার করা হয়েছে, যেটাকে CEFR বা কমন ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক অফ রেফারেন্স ফর ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যক্ত করা হয়। তো এই ফ্রেমওয়ার্কের ভিতরে ভাষার যে 4টি স্কিল রয়েছে, অর্থাৎ কথা বলা, শুনে বোঝা, পড়া এবং লেখা, এই 4 স্কিলে ভাষার 6 স্তরে কোন স্তরে কী পরিমাণ স্কিল থাকতে হবে এবং কী পরিমাণ স্কিল থাকলে এটা বলা হবে যে সে A1 লেভেলের বা A2 লেভেলের বা B1 লেভেলের বা B2 লেভেলের বা C1 লেভেলের বা C2 লেভেলের, সেটার একটা সুস্পষ্ট মানদণ্ড তারা দাঁড় করিয়েছে। যার কারণে আমরা দেখতে পাই যে অনেকের হয়তো লেখালেখি বা পড়ার যোগ্যতা B2 লেভেলের বা C1 লেভেলের, কিন্তু যখন মুহাদাসার বিষয় আসে, যখন তাহাদ্দুস তাকাল্লুমের বিষয় আসে, তখন তার লেভেল হয়ে যায় A1 বা A2। তার চেয়েও দুঃখজনক বিষয় হয় যখন আমরা তার ইস্তেমাকে পরীক্ষা করি, অর্থাৎ আরবদের থেকে কথা শুনে বোঝার যোগ্যতা যখন আমরা যাচাই করি, তখন দেখা যায় যে তার যোগ্যতা A1 লেভেলের, অধিকাংশেরই যোগ্যতা A1 লেভেলের হয়ে থাকে। তাই আমাদের এই কোর্স জুড়ে আমরা এই 4টা স্কিলের উপরই ফোকাস করব এবং এই 4টা স্কিলকে ডেভেলপ করা এবং এই 4টা স্কিলের
মান নির্ণয় করার ক্ষেত্রে আমরা CEFR-কে অনুসরণ করব। এবার আসি তৃতীয় পয়েন্ট, অর্থাৎ আমাদের পাঠদান পদ্ধতি। পূর্বের আলোচনা থেকে আমাদের পাঠদান পদ্ধতির অনেক কিছুই স্পষ্ট হয়ে গেছে যে আমরা এই কোর্সের মধ্যে 6টি লেভেল থাকবে এবং প্রত্যেকটিতেই আমরা মিশরে আল আজহারের অনারবদের জন্য আরবি ভাষার যে সিরিজ রয়েছে তোহফাল আজহারিয়া, এটাকে মৌলিক পাঠ্য বই হিসেবে রেখেছি। তবে এর বাইরে CEFR অনুযায়ী আমরা অনেক অনুশীলনী কোর্স জুড়েই যুক্ত করব এবং আমাদের A1 ও A2 লেভেলে বিশেষভাবে ফোকাস থাকবে মুহাদ্দাসার উপর, অর্থাৎ তাহাদ্দুস এবং ইস্তেমা এর যোগ্যতাকে সৃষ্টি করা, আর আরবদের অ্যাকসেন্ট বুঝে সেটার সাথে জবাব দেয়া, সেটার সাথে হেওয়ার চালিয়ে যেতে পারা, এইটার উপরেই আমাদের মৌলিক ফোকাস থাকবে। আর আননুন ইনস্টিটিউটে যেহেতু আমরা প্রযুক্তিকে সবসময় প্রাধান্য দিয়ে থাকি, তাই পাঠদানের ক্ষেত্রে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এবং প্রত্যেকটি লেসনকে গুছিয়ে আধুনিকভাবে উপস্থাপন, স্লাইডের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, অডিওর মাধ্যমে, টেক্সটের মাধ্যমে আমরা এই কোর্সগুলোকে উপস্থাপন করব। পাশাপাশি আমাদের সাইটের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, কুইজের এবং আধুনিক যে পরীক্ষা ও যাচাইয়ের পদ্ধতিগুলো রয়েছে, কোর্স জুড়ে আমরা সেগুলোকে প্রয়োগ করব। আমাদের পাঠদান পদ্ধতির ক্ষেত্রে একটা বিষয় দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হলো যে বিদেশি ভাষা বা আরবি ভাষা পাঠদানের ক্ষেত্রে যে প্রথা প্রচলিত আছে সেটা হলো যে শিক্ষার্থীকে একটি আরবি শব্দ দেওয়া হয়, উদাহরণস্বরূপ তুফাহ, এবং তাকে সেটার অর্থ বলে দেওয়া হয় যে এটা আপেল। শিক্ষার্থী এরকম 10টি 20টি বিভিন্ন রকমের বিভিন্ন পরিমাণে শব্দ মুখস্থ করে। তারপর যখন সেটা প্রয়োগের প্রয়োজন হয় তখন শিক্ষার্থীর সামনে আগে অনুবাদটা আসে, তারপরে সেটা আরবিটা আসে, তারপরে সেটার প্রয়োগ চেষ্টা সে করে। কিন্তু এটা কোনো প্রাকৃতিক সিস্টেম না, যার কারণে একাধিক প্রতিবন্ধকতা হয়ে শব্দটি আসার কারণে বাস্তব জীবনে দেখা যায় যে শিক্ষার্থীরা ভাষাটা প্রয়োগ করতে পারে না। এজন্যই CEFR-এর মধ্যে ভাষা শিক্ষাদানের যে পদ্ধতি রয়েছে সেটা হলো তাদরিসুল মুবাশির, যেটা যে সরাসরি ভাষাই শিক্ষার্থীকে শিক্ষা দেওয়া হবে, মাঝে তার মাতৃভাষাকে মাধ্যম হিসাবে গ্রহণ করা হবে না। অর্থাৎ যখন তাকে তুফাহ শেখানো হবে তখন তাকে তুফাহ অর্থ আপেল এভাবে না শিখিয়ে তুফাহ দেখিয়ে বলা হবে যে এটা হলো তুফাহ, এটা হলো আনানাস, এটা হলো বুর্তুকাল, এটা হলো তমাতিম, এটা হলো জাজার। এভাবে ছবি দেখিয়ে দেখিয়ে যদি তাদেরকে শেখানো হয় তাহলে অনুবাদের যে প্রবণতাটা সেটা থেকে তারা বেরিয়ে আসতে পারে এবং ভাষাটাকে আরও সহজে আয়ত্ত করতে পারে, যেভাবে বাচ্চারা ভাষাটা শিখে থাকে, কিংবা ভাষা শেখার যেটা আসলে ন্যাচারাল বা প্রাকৃতিক পদ্ধতি। বিশেষ করে A1 এবং A2-তে আমাদের যে মডার্ন স্ট্যান্ডার্ডাইজড অ্যারাবিক আছে সেখানে ফোকাস থাকবে আধুনিক বিষয়গুলোর প্রতি। কারণ যদি আমরা লক্ষ্য করি, আমরা আমাদের চারপাশের দিকে তাকাই, কিংবা আমরা যদি একটা কামরায় বা একটা রুমে বসে থাকি এবং সেই রুমের মধ্যেই নজর বুলাই, তাহলে আমরা দেখতে পাবো যে এই রুমে অনেক জিনিস আছে যেগুলো আগের যুগে ছিল না, যার কারণে ক্লাসিক্যাল অ্যারাবিক বা আল-লুগা আল-আরাবিয়া আল-ফুসহা আল কাদিমা, সেখানে এই শব্দগুলোকে ব্যক্ত করার মতো কোনো শব্দ ছিল না। এই জিনিসগুলো নতুন আবিষ্কৃত হয়েছে, নতুনভাবে এগুলোর নামকরণ করা হয়েছে, এজন্য আরবি ভাষায় অনেক নতুন শব্দ ঢুকেছে। এটা আমাদের চারপাশে এত পরিমাণে বেড়েছে যে বিশাল একটা শব্দ ভাণ্ডার এখানেই তৈরি হয়েছে। সেটাকে যদি আপনি আপনার ঘুমের যে কামরা আছে কিংবা বসার যে কামরা আছে সেটা যদি চারপাশে আপনি চোখ বুলান তাহলে দেখবেন যে সেখানে এমন অসংখ্য জিনিস আছে যেটা আর 400-500 বছর আগে ছিল না। স্বাভাবিকভাবে সেই জিনিসটার নামও ছিল না, সেই জিনিসটার কার্যকারিতাও ছিল না, এবং সেই জিনিসটা সম্পর্কিত ব্যক্ত করার, সেগুলোর নাম বা সেগুলোর কার্যকারিতা ব্যক্ত করার শব্দগুলো সেই অর্থে প্রচলিত ছিল না। এজন্য ক্লাসিক্যাল অ্যারাবিকের পাশাপাশি আমাদেরকে মডার্ন স্ট্যান্ডার্ডাইজড অ্যারাবিকটা অবশ্যই শিখতে হবে, যাতে করে আমরা দৈনন্দিন জীবনে আরবিটা ব্যবহার করতে পারি। ডেমো ক্লাসের জন্য আমরা A1 লেভেলের বা মুস্তাওয়াল মুবতাদি আল আউয়ালের 13তম পাঠটিকে নির্বাচন করেছি, যার শিরোনাম হলো খাদরাওয়াত ও ফাওয়াকে, সবজি ও ফল। এই পাঠটিকে আমরা প্রথমে কয়েকটি ভাগে বিভক্ত করেছি এবং এই পাঠে আমরা মূলত কী কী করব এবং কী কী বিষয়গুলো শিখব তা আমি শুরুতেই দিয়ে দিয়েছি। এই পাঠের মধ্যে একটা শ্রবণের অনুশীলন থাকবে, সাথে কথোপকথন বলার অনুশীলন থাকবে। এরপর বই থেকে আমরা বর্ণ উচ্চারণের অনুশীলনগুলো দেখব, বর্ণ লেখার পদ্ধতিগুলো দেখব, বইয়ের এই পাঠ সংক্রান্ত যে অনুশীলনীগুলি আছে সেগুলো করব,
এবং এই অনুশীলনের মধ্যে অতিরিক্ত যে অনুশীলনীগুলো দেওয়া হয়েছে সেগুলোকেও আমরা শীট হিসাবে দিয়ে দেব। সবশেষে আমরা আরেকটা শ্রবণের অনুশীলনী করব এবং কুইজ দিয়ে এই পাঠটি শেষ করব। শুরুতেই আমরা একটি ভিডিও নিয়ে এসেছি যেখানে একজন ক্রেতা ও বিক্রেতা, ফল বিক্রেতা এবং ক্রেতার মাঝে একটা বাস্তব হেওয়ার বা বাস্তব কথোপকথন দেখাবো এবং ছবির মাধ্যমে এই জিনিসের, এই ফলগুলোর নামগুলো আয়ত্ত করব। এরপরে বইয়ে এ সংক্রান্ত যে হেওয়ারটি রয়েছে আমরা সেটা করব। এক্ষেত্রে প্রথমে আমি একজন শিক্ষার্থীকে নিয়ে এই হেওয়ারটা করব। এরপর প্রত্যেক দুইজন শিক্ষার্থীর মাধ্যমে এই হেওয়ারটাকে করাবো, যাতে করে তাদের উচ্চারণ এবং তাদের শ্রবণ দক্ষতা বৃদ্ধি পায়। এরপর আমরা পর্যায়ক্রমে বইয়ের অনুশীলনীগুলি করব, যেখানে মূলত বিভিন্ন বর্ণ চেনানো এবং শ্রবণের অনুশীলনগুলো করানো হয়েছে। এখানে মূলত আরবি ভাষার যে বর্ণমালাগুলি রয়েছে এর মধ্যে থেকে মিম এবং নুন এই দুটো বর্ণ শব্দের শুরুতে, মাঝে এবং শেষে আসলে কিভাবে হয়, কিভাবে উচ্চারিত হয় সেটা দেখানো হয়েছে এবং একজন শ্রোতা কিভাবে ফোকাস করে এই জিনিসগুলো বুঝতে পারবে সেটার অনুশীলন করানো হয়েছে। এরপরে বইয়ে আবারও শ্রবণের অনুশীলন আনা হয়েছে। সেখানে নুন এবং মিম যুক্ত শব্দগুলোর উপর ফোকাস করা হয়েছে, যেখানে মিম এবং নুন কখনো শব্দের শুরুতে, কখনো শব্দের মাঝে, কখনো শব্দের শেষে আসছে এবং এর মাধ্যমে ছবি না দেখে শুধুমাত্র শ্রবণের মাধ্যমে, শব্দটি শোনার মাধ্যমে, বক্তাকে না দেখে এবং ছবি না দেখে এই জিনিসগুলো শোনার মাধ্যমে একজন শিক্ষার্থীর শ্রবণ দক্ষতা বৃদ্ধি পাবে। বইয়ের এ পর্যায়ে নতুন কিছু ফলের সাথে এবং সবজির সাথে শিক্ষার্থীর পরিচয় করানো হয়েছে, যে ফলগুলো এবং যে সবজিগুলো মিশরে প্রচলিত আছে। অধিক প্রচলিত ফলের মধ্যে থেকে কয়েকটিকে শিক্ষার্থীদের জন্য নির্বাচন করা হয়েছে। তো আমরা প্রথমে এই শব্দগুলো শিখব, এগুলোর উচ্চারণ শিখব এবং আরবরা এগুলোকে কীভাবে উচ্চারণ করে, কোনটা সবজি, কোনটা ফল, কোনটা কীভাবে ব্যবহৃত হয় সেগুলো আমরা শিখব। বইয়ের এ পর্যায়ে ব্যাকরণগত ছোট্ট একটি কায়দা দেখানো হয়েছে, সেটা হলো যে একবচন এবং বহুবচন। আরবিতে একবচন হয়, দ্বিবচন হয়, বহুবচন হয়। তো শিক্ষার্থী যেহেতু প্রাথমিক স্তরে, তার জন্য একবচন এবং বহুবচনের শব্দগুলো এখানে দেখানো হয়েছে। এ স্তরে শিক্ষার্থীকে সমগোত্রীয় দুটি শব্দকে একত্রে ব্যবহার করার পদ্ধতি দেখানো হয়েছে, যেটাকে আমরা আতফ বলে থাকি আরবি ভাষায়, যে সমগোত্রীয় বা কাছাকাছি ধরনের দুটি শব্দকে জোড়া দেয়া, যেমন ওয়ালাদ ও বিন্ত, রাজুল ও মরআ, কুব ও তবাক। এভাবে ছেলে, মেয়ে, পুরুষ, নারী, থালা, গ্লাস, এ ধরনের দুইটি শব্দকে কিভাবে যুক্ত করে ব্যবহার করতে হয় সেই পদ্ধতিটি এখানে দেখানো হয়েছে। আমরা এগুলো করব এবং এর সাথে অতিরিক্ত অনুশীলনীয় করব। এ পর্যায়ে বইতে দেখানো হচ্ছে যে মিম এবং নুন শব্দের মধ্যে যখন আসে তখন সেটা কিভাবে লেখা হয়, শব্দের শুরুতে আসলে কিভাবে লেখা হয়, মাঝে আসলে কিভাবে লেখা হয়, শেষে আসলে কিভাবে লেখা হয়। শব্দের শেষে সেটা দুইভাবে লেখা হয়, অন্য বর্ণের সাথে যুক্ত হয়ে আর অন্য বর্ণ থেকে বিচ্ছিন্ন হয়ে। সেগুলোর উদাহরণ নুন এবং মিমের ক্ষেত্রে এখানে দেখানো হয়েছে। এরপরে কিছু অনুশীলনী দেওয়া হয়েছে, আমরা সেই অনুশীলনীগুলি করব। এরপর সর্বশেষ অনুশীলনী হিসেবে শিক্ষার্থীর কাছে তলব করা হয়েছে যে শিক্ষার্থীরা যেন পরস্পরে খুদার এবং ফাওয়াকে, মিশরে বিদ্যমান খুদার এবং ফাওয়াকে সম্পর্কে পরস্পরের মাঝে একটা করে হেওয়ার করে এবং এমন কিছু শব্দ লিখে যেগুলো মিম এবং নুন বর্ণমালা দ্বারা গঠিত বা নুন এবং মিম এই দুই বর্ণ সম্বলিত। এরপর আমরা আরও কিছু ফল এবং সবজি যুক্ত করেছি এবং এক্ষেত্রে আমরা তালিকাটাকে মৌলিকভাবে দুই ভাগে ভাগ করেছি, একটা ফলের তালিকা বানিয়েছি আর একটা সবজির তালিকা বানিয়েছি। ফলের তালিকাটাকেও আমরা দুভাগে ভাগ করেছি। প্রথম ভাগে রেখেছি এমন কিছু ফল যেগুলো বাংলাদেশে পাওয়া যায় এবং অন্যান্য অনেক দেশে এগুলো কমনভাবে পাওয়া যায়, যদিও সবগুলো পাওয়া যায় না।
এখানে লক্ষণীয় হলো যে আমরা ফলের কোনো অনুবাদ রাখিনি, বরং তার চিত্রটা এনেছি এবং শব্দটা রেখেছি, যাতে করে শিক্ষার্থী শব্দটার সাথে সাথে চিত্রটা দেখে জিনিসটা মুখস্থ করে নিতে পারে। আমরা মাঝখান থেকে অনুবাদের ভাষাটাকে বাদ দিয়েছি। এরপর আমরা এমন কিছু ফল এনেছি যেগুলো সাধারণত আরব দেশে হয় এবং বাংলাদেশে পাওয়া যায় না। যদিও কিছু ফল, যেমন মাঝে আপনারা দেখতে পাচ্ছেন যে কমলা রয়েছে, ইউসুফি, এটা বাংলাদেশে পাওয়া যায়, কিংবা পর্তুগাল যেটা আছে, মাল্টা, বাংলাদেশে এটা আমদানি হয়, কিন্তু অন্য অনেক ফলই বাংলাদেশে পাওয়া যায় না। তো এখানে মৌলিকভাবে মিশরে হয় এবং মিশরে বহুল প্রচলিত কিছু ফলকে আমরা যুক্ত করেছি, যাতে আরব দেশে কী ধরনের ফল প্রচলিত, কিংবা আরব দেশে কেউ গেলে বাজার করার জন্য তার যে নামগুলো প্রয়োজন হবে সেগুলোর একটা মৌলিক ধারণা তার এখান থেকে হয়ে যায়। এটা যেহেতু ডেমো ক্লাস, তাই পড়ানোর পদ্ধতিটা আমরা এখানে দেখাচ্ছি না, কিন্তু স্বাভাবিকভাবে যেটা পড়ানোর পদ্ধতি হবে সেটা হলো যে আমি শব্দটা দেখিয়ে দেব এবং উচ্চারণ করে দেবো, এবং শিক্ষার্থীরা আমার সাথে উচ্চারণ করবে, এবং আমি সেগুলো একজন একজন থেকে শুনে শুনে তাদের উচ্চারণগুলো ঠিক করে দেব, এবং আমার থেকে শোনার মাধ্যমে তাদের শ্রবণের যে প্র্যাকটিস হবে আরবদের উচ্চারণের পদ্ধতির উপর, এভাবে মূলত তার ভাষার দক্ষতাটা তৈরি হবে। তো তালিকার এই ক্ষেত্রে আমরা সবজি এনেছি, যে সবজিগুলো খুবই কমনভাবে প্রচলিত, আমাদের দেশেও আছে, মিশরেও পাওয়া যায়, এমন কিছু সবজিকে আমরা এখানে এনেছি। এটা যেহেতু ডেমো ক্লাস, এজন্য আমরা তালিকাটাকে দীর্ঘায়িত করিনি, শুধুমাত্র নমুনা দেখার জন্য আমরা কিছু জিনিসকে এখানে উপস্থাপন করেছি। শব্দগুলো মোটামুটি শিখে নেওয়ার পর আমরা একটা বাস্তব বাজারের ভিডিও এখানে যুক্ত করেছি, যেন যে শব্দগুলো তারা শিখেছে বাস্তবে এই ফলগুলোকে দেখে এবং ভিডিওর সাথে এই ফলগুলোর নাম জেনে এই শব্দগুলো তাদের মাথায় গেঁথে যায়, এই জন্যই এই ভিডিওটি এখানে যুক্ত করা হয়েছে। তো এই ধরনের আরও প্র্যাকটিক্যাল ভিডিও প্রত্যেকটি ক্লাসের সাথেই যুক্ত করা হবে, যাতে করে শিক্ষার্থীরা প্রত্যেক জিনিসকে দেখে বুঝে স্বাভাবিকভাবে এবং ন্যাচারালি মানুষ ভাষা বা শব্দ যেভাবে শিখে সেভাবে এই শব্দগুলো আয়ত্ত করতে পারে। লেসন শেষে লেসনের পড়াটা শিক্ষার্থীর আয়ত্ত হয়েছে কিনা সেটা যাচাই করার জন্য আমাদের সাইটে বিভিন্ন রকমের কুইজ দেওয়া থাকবে, যে শব্দগুলো সে শিখেছে, নতুন যে বাক্যগুলো শিখেছে, যে ব্যবহারগুলো শিখেছে, সেগুলো তার আয়ত্ত হয়েছে কিনা এই কুইজের মাধ্যমে সে সেগুলো যাচাই করে নেওয়ার সুযোগ পাবে। এই ছিল মোটামুটিভাবে আমাদের আরবি ভাষা পাঠদানের পদ্ধতি সম্পর্কে একটি সংক্ষিপ্ত ডেমো। ইনশাল্লাহ এই বিষয়গুলোই ক্লাসে আরও বিস্তারিতভাবে, আরও ব্যাখ্যার সাথে এবং আরও প্র্যাকটিক্যালি আয়ত্ত করানো হবে। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।